আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্ররা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। তোমাদের স্পেনের মুসলমানদের ইতিহাস এই কোর্সটির আরও একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এই কোর্সটির কোড নাম্বার তোমরা জানো 603, স্পেনের মুসলমানদের ইতিহাস, অর্থাৎ মুসলিম স্পেনের ইতিহাস। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। এই যে ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ, এটি আন্দালুসিয়ার ম্যাপ। তোমাদেরকে আমি আগেই বলেছি যে ম্যাপ ছাড়া কোনো দেশ বা কোনো ইতিহাস বা কোনো ইতিহাসের কোনো অধ্যায় আলোচনা করা সম্ভব নয়। আগে ম্যাপটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তোমরা এখানে স্পেনের একটা অংশ দেখতে পাচ্ছ, যেখানে প্রেটি ডাইনেস্টিগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। প্রেটি ডাইনেস্টি অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ সমূহ। আন্দালুসিয়া বা বর্তমান স্পেন, পূর্বে যেটাকে আন্দালুসিয়া বলা হতো, আন্দালুসিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ সমূহ অর্থাৎ প্রেটি ডাইনেস্টি। উমাইয়াদের পতনের পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলো উত্থান হয়েছিল, সেগুলোর ইতিহাস আমরা পড়ব। তো এখানে ম্যাপে দেখতে পাচ্ছ সেভিল, গ্রানাডা, মালাগা। আমরা আজকে মূলত কর্ডোভা এবং মালাগার দুটি রাজবংশের ইতিহাস পড়ব, ক্ষুদ্র ক্ষুদ্র দুটি রাজবংশ। তোমরা জানো যে স্পেন, মুসলিম স্পেন, উমাইয়া শাসকদের পতনের পরে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অঞ্চলে বিভক্ত হয় এবং প্রত্যেকটি অঞ্চল আলাদা আলাদা মুসলিম কতিপয় শাসক গোষ্ঠী দ্বারা শাসিত হতে থাকে। তো সেই শাসক গোষ্ঠীদেরকে এখানে আলোচনায় আসবে। স্পেনীয় ক্ষুদ্র শাসকগণ 1010 খ্রিস্টাব্দ থেকে 1091 খ্রিস্টাব্দ পর্যন্ত কতগুলো শাসকের শাসনকাল, কতগুলো ক্ষুদ্র বংশের শাসনকাল। 11 শতাব্দীর প্রথম দিকে হাজিবের হাত থেকে ক্ষমতা চলে যায়। 10ম শতাব্দীর মাঝামাঝি সময় হতে প্রশাসন ক্ষেত্রে উমাইয়া শাসকদের কোনো কর্তৃত্ব ছিল না। প্রদেশগুলো কেন্দ্র থেকে মোটামুটিভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে। রাজনৈতিক গুরুত্ব কেন্দ্র থেকে প্রদেশগুলোতে স্থানান্তরিত হয়। দৃশ্যপট থেকে আরব রাজতন্ত্র ধীরে ধীরে অপসারিত হয়ে যায়। দেশের রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে এই সময় বারবার এবং স্লাভ নেতারা তাদের নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে প্রদেশগুলো আলাদাভাবে নিজস্ব স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের শাসকগণ আলাদাভাবে শাসন করতে থাকে। উমাইয়া সাম্রাজ্য বিচ্ছিন্ন হবার পর সাময়িকভাবে বহু রাজ্যের উদ্ভব ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজাকে আলেকজান্ডারের পরবর্তীকালের উত্তরাধিকারীদের সাথে তুলনা করা যেতে পারে। ক্ষুদ্র রাজাকে বাগদাদের রেইস ডে তাইফাস অর্থাৎ মুলকুল তাওয়াইফ নামে অভিহিত করা হয়। এই তাইফা রাজ্যগুলো নিয়ে আমি কিন্তু আমার একটা অধ্যায় আলোচনা, একটি লেকচার তোমাদের সাথে দিয়েছিলাম, একটি রেকর্ড আছে, তোমরা দেখবে ইউটিউবে, যে আত্তাওয়াইফা বা তাইফা রাজ্যগুলোর উত্থান এবং এগুলো কিভাবে স্পেনে পরবর্তীতে উমাইয়া পরবর্তী যুগে অনেককাল ধরে স্পেনে মুসলিম শাসন টিকিয়ে রেখেছিল। এই তাইফাগুলো নিয়ে একদিন একটা লেকচারে তোমাদের আলোচনা করেছিলাম। এটি তোমরা ইউটিউব চ্যানেলে পাবে, ঢাকা কলেজে ইসলামিক হিস্ট্রি চ্যানেলে পাবে। 1009 খ্রিস্টাব্দে আন্দালুসের ঐক্য বিনষ্ট হতে আরম্ভ করে। তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা হারায়। গভর্নর এবং অন্যান্য আঞ্চলিক নেতৃবর্গ তাদের নিজের হাতে ক্ষমতা গ্রহণ করে। মার্চ সমূহের গভর্নরদের হাতে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরদার হতে পারে না। মার্চ মানে কিন্তু এখানে বোঝাচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো, অর্থাৎ প্রশাসনের যে বিভিন্ন বিভাগগুলো, সেগুলোকে মার্চ বলা হচ্ছে। নিম্ন, মধ্য ও উচ্চ মার্চের রাজধানী যথাক্রমে বাদাজোস, টলেডো এবং সারাগোসায় ছিল। অবশিষ্ট মুসলিম ভূখণ্ড ক্ষুদ্র 30টি রাজ্যে বিভক্ত হয়ে পড়ে।
এই যে আমি বিভক্তকৃত রাজ্যগুলোর কথা বলছিলাম, এগুলোর এখানে একটি ছবি আছে। আন্দালুসিয়া তোমরা দেখতে পাচ্ছ, কর্ডোভা, সেভিল, গ্রানাডা, মালাগা, মার্বেল্লা, জিব্রাল্টার। তোমরা এই ম্যাপে সুন্দরভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো যেখানে প্রেটি ডাইনেস্টি বা ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলো শাসন করেছিল সেগুলো দেখতে পাচ্ছ, কর্ডোভা, সেভিল, মালাগা। তো আজকে আমি এখানে দুটি ক্ষুদ্র রাজবংশের কথা আলোচনা করব, যেখানে কর্ডোভার একটি আরেকটি মালাগার। ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ, কর্ডোভার জাহোয়ারি রাজবংশ। কর্ডোভার জাহোয়ারি রাজবংশে আমি কর্ডোভার ম্যাপে তোমাদের দেখাচ্ছিলাম। তো 1031 থেকে 1070 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশটি কর্ডোভা শাসন করেছিল। এবং তোমরা জানো যে এখানে উমাইয়াদের শাসন ছিল। স্পেনে উমাইয়া শাসকদের, উমাইয়া খলিফাদের খিলাফত ছিল। সেই খিলাফতের যখন পতন হয় তখন কিন্তু এই কর্ডোভাতেই জাহোয়ারি রাজবংশ প্রতিষ্ঠা পায়। উমাইয়াদের শাসনের শেষ যুগে কর্ডোভার সিংহাসনে চতুর্থ আব্দুর রহমানের ভ্রাতা হিশামের জায়গায় রাজপ্রাসাদের জনৈক প্রভাবশালী সদস্য আবুল হাজম ইবনে জাহোয়ার সিংহাসনে আরোহণ করেন। তার পূর্বপুরুষ আবু ওবায়দা আল কালবি আরব দেশ থেকে স্পেনে আগমন করেছিলেন। তৃতীয় হিশাম ইবনে জাহোয়ারকে ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু তার প্রধানমন্ত্রী হাকাম তাকে ঘৃণা করতেন। হাকাম ইবনে জাহোয়ারকে ক্ষমতা থেকে অপসারিত করতে ব্যর্থ হন। হাকামের অবিরাম প্রচেষ্টায় ইবনে জাহোয়ার সতর্কতা অবলম্বন করেন। তিনি শুধু হাকামকে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত হলেন না, রাজত্ব উৎখাতের চেষ্টায়ও আত্মনিবেশ করেন। তাকে এই ষড়যন্ত্রে সহযোগিতা করলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ, যারা উমাইয়া শাসনের শেষ আমলে দেশকে শাসন করার জন্য কর্ডোভায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তিনি জনগণকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ জনগণের আনুগত্য ছিল রাজতন্ত্রের প্রতি, রাজ্যের উপদেষ্টা পরিষদের উপরে নয়। তার উদ্দেশ্য সাধনের জন্য তিনি একজন দুর্বল শাসকের অনুসন্ধানে ছিলেন। তিনি তৃতীয় হিশামের আত্মীয় জনৈক উমাইয়াকে সিংহাসন দখল করার জন্য বিদ্রোহ করতে প্ররোচিত করলেন। তিনি কর্ডোবাবাসীদের সহযোগিতায় তৃতীয় হিশাম এবং তার প্রধানমন্ত্রী হাকাম ইবনে মাইককে ক্ষমতাচ্যুত করেন। হিশামকে কারারুদ্ধ করে পরে নির্বাসিত করা হয়। খিলাফতের অবসান ঘোষণা করা হলে 1031 খ্রিস্টাব্দে উপদেষ্টা পরিষদ রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তারা জাহোয়ারকে উপদেষ্টা পরিষদের সভাপতি নির্বাচিত করেন এবং তার উপর রাষ্ট্র পরিচালনার সর্বময় ক্ষমতা ন্যস্ত করেন। এভাবেই কিন্তু উমাইয়া বংশের পতন হয়ে গেল স্পেনে, এবং নতুন একটি ক্ষুদ্র রাজবংশ, যেটা এই জাহোয়ারের নাম নিয়েই হয়েছিল, আল জাহোয়ারি রাজবংশ। আবুল হাজম ইবনে জাহোয়ার। আবুল হাজম ইবনে জাহোয়ার ছিলেন একজন আত্মোৎসর্গিত এবং নিঃস্বার্থ প্রশাসক। বারবারদের ক্ষমতা গ্রহণের পর আরব নেতাগণ দ্বিতীয় হিশামের নিকট আত্মসমর্পণ করেন। তার নিকট আত্মসমর্পণ ব্যতীত ইবনে জাহোয়ারের অন্য কোনো উপায় ছিল না। সুতরাং আরব এবং স্লাভগণ বারবার শক্তির বিরুদ্ধে একমাত্র নেতার অধীনে একত্রাবদ্ধ হন। 1035 খ্রিস্টাব্দে তিনি কর্ডোবাবাসীকে দ্বিতীয় হিশামের প্রতি আনুগত্য প্রকাশে উদ্বুদ্ধ করেন। কিন্তু আবুল কাসিম যখন দ্বিতীয় হিশামের সাথে কর্ডোভা সিংহাসনে আরোহণ করতে চেষ্টা করেন, জাহোয়ার এর বিরোধিতা করেন। তিনি খোতবা থেকে হিশামের নাম অপসারণ করেন এবং খলিফাকে প্রতারক এবং ভণ্ড হিসেবে জনগণের কাছে প্রচার করতে থাকেন। আবুল কাসেম বাধ্য হয়ে ভগ্ন হৃদয়ে সেভিলে প্রত্যাবর্তন করেন। সিনেটের 2 জন সদস্য মুহাম্মদ ইবনে আব্বাস ও আব্দুল আজিজ ইবনে হাসান নামে তার ঘনিষ্ঠ আত্মীয় উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি উদ্ধত বারবারগণকে বরখাস্ত করেন। বনু ইফরানের বিরুদ্ধে কর্ডোবাবাসীদের কোনো অভিযোগ না থাকায় তিনি তাদেরকে বহাল রাখেন এবং ন্যাশনাল গার্ডদের দ্বারা অন্যদের জায়গা পূরণ করেন। তিনি কখনও রাজা উপাধি গ্রহণ করেননি। তিনি তার জীর্ণ কুঠিরেই বসবাস করতেন এবং সিনেটের অনুমোদন ব্যতীত তিনি কখনোই কাউকে কোনো উপটঙ্কন দিতেন না। তার দক্ষ প্রশাসনের কারণে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন সাধিত হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমে আসে এবং জনগণের মধ্যে শান্তি ফিরে আসে। কিন্তু অতীতের জাঁকজমক এবং রাজনৈতিক প্রাধান্য কখনোই আর কর্ডোভায় ফিরে আসেনি। তার পরবর্তী শাসক আব্দুল ওয়ালিদ ইবনে জাহোয়ার 1045 থেকে 1064 খ্রিস্টাব্দ।
1045 খ্রিস্টাব্দে আবুল হাজম ইবনে জাহওয়ারের মৃত্যুর পরপরই তার ন্যায় সৎ, প্রতিভাবান এবং যোগ্য শাসক তার পুত্র আবুল ওয়ালিদ ইবনে জাহওয়ার উত্তরাধিকারী নিযুক্ত হন। তিনিও তার পিতার মতো সুবিচার প্রতিষ্ঠা করেন এবং শহরের সুধী ও বিদ্বান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন। তিনি ইব্রাহিম বিন জাহওয়ারের মতো যোগ্য ব্যক্তিকে তার উজির নিযুক্ত করেন এবং শহরের দীর্ঘ 20 বৎসরকাল নিরপেক্ষ এবং নিঃস্বার্থ শাসন পরিচালনা করেন। আব্দুল মালিক 1064 খ্রিস্টাব্দে বৃদ্ধ আব্দুল ওয়ালিদ ইবনে জাহওয়ার তার দুই পুত্র আব্দুর রহমান এবং আব্দুল মালিকের পক্ষে ক্ষমতা ত্যাগ করেন। আব্দুর রহমানের উপর অর্থ দপ্তর এবং সাধারণ প্রশাসনের ভার অর্পিত হয়। আব্দুল মালিক সেনাবাহিনীর দায়িত্বে নিযুক্ত হন। আব্দুল মালিক তার ভাইয়ের চেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন। ওয়াজির ইবনুল সাক্কারের সুযোগ্য প্রশাসনের ফলে রাজ্যে কিছুদিনের জন্য শান্তি বিরাজমান ছিল। রাজনৈতিক প্রজ্ঞার জন্য তাকে সকলেই প্রশংসা করতেন। তিনি ছিলেন কর্ডোভার শত্রুদের হৃদয়ে ত্রাস সৃষ্টিকারী। কর্ডোভা অধিকারের উদ্দেশ্যে সেভিলের রাজা মুতামিদ আব্দুল মালিক ইবনুল সাক্কার মধ্যে বিভেদের বীজ বপন করেন, ফলে ওয়াজির নিহত হন। ওয়াজিরের প্রতি অনুগত অধিকাংশ অভিজাত ব্যক্তি এবং কর্মচারী আব্দুল মালিককে ত্যাগ করেন। পরিত্যক্ত শাসক প্রজাতন্ত্রের শেষ চিহ্নটিকে মুছে ফেলেন। এই সুযোগে 1070 খ্রিস্টাব্দে টলেডোর মামুন কর্ডোভা আক্রমণ করেন। আক্রমণের সময় আব্দুল মালিকের পক্ষে মাত্র 200 সৈন্য ছিল। এই স্বল্প সংখ্যক সৈন্যের আনুগত্য সম্পর্কেও তার সন্দেহ ছিল। আব্দুল মালিক শত্রু নিধনের জন্য সেভিলের মুতাসিককে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে মুতাসিকের মৃত্যু ঘটে। শত্রু অবরোধ তুলে নিতে বাধ্য হয় সত্য, কিন্তু কর্ডোভাবাসী তাদের প্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং মুতামিদের সাথে যোগদান করে। মুতামিদ কর্ডোভা অধিকার করে আব্দুল মালিক এবং তার বৃদ্ধ পিতাসহ সমস্ত পরিবারকে সালটেসের কারাগারে বন্দী করেন। বৃদ্ধ আব্দুল ওয়ালিদ এই ঘটনার পর 40 দিন জীবিত ছিলেন। মামুন ও মুতামিদ কর্ডোভা দখলের জন্য দীর্ঘ কয়েক বছর যুদ্ধ করেন। ইবনে উকাশা নামে জনৈক ব্যক্তি মামুনকে বিষ প্রয়োগে হত্যা করে। মামুনের নিকট থেকে মুতামিদ বলপূর্বক কর্ডোভা দখল করেন। এভাবে অল্প দিনের মধ্যেই কর্ডোভা টলেডোর মামুনের নিকট থেকে সেভিলদের অধিকারে চলে যায়। এবারে আরেকটি ছোট্ট রাজবংশ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মালাগা ও আলজেসিয়ার বানু হাম্মুদ রাজবংশ। 1010 থেকে 1057 পর্যন্ত এরা মালাগাতে শাসন করেছিল। বানু হাম্মুদগণ ছিলেন মৌরিতানিয়ার ইদ্রিসি বংশোদ্ভূত। তারা নিজেদেরকে বারবার বলে দাবি করলেও আদতে ছিল কিন্তু তারা আরব। শায়খ আহমদ বিন মাইমুন বিন আহমদ বিন আলী বিন উবাইদুল্লাহ বিন ওমর বিন ইদ্রিসের দুই পুত্র হাজিব আল মনসুরের সময় আফ্রিকা থেকে কর্ডোভায় আশ্রয় গ্রহণ করেন এবং সামরিক অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীকালে সুলাইমান আল মুস্তাইনের খিলাফতে বড় ভাই আল কাসিম আলজেসিয়ার গভর্নর এবং ছোট ভাই আল তানজিয়ার ও সিউটার গভর্নর পদে নিযুক্ত হন। আলী মালাগা অধিকার করেন। তিনি অপদার্থ উমাইয়া শাসক সুলাইমান আল মুস্তাইনকে 1015 খ্রিস্টাব্দে পরাজিত করে কর্ডোভা দখল করেন। তিনি আমিরুল মোমেনিন খেতাব ধারণ করেন। পরবর্তীকালে তিনি তার দাস কর্তৃক নিহত হলে 1018 খ্রিস্টাব্দের মার্চ মাসে তার জ্যেষ্ঠ ভ্রাতা আবুল কাসেম তার স্থলাভিষিক্ত হন। সুবিচারক এবং বুদ্ধিমান কাসেম শান্তি প্রতিষ্ঠার পর আবিসিনিয়ান স্লাভ এবং আসওয়াদি স্লাভদের সমন্বয়ে সেনাবাহিনী গড়ে তোলেন। এর ফলে আরব বারবার অসন্তুষ্ট হয়ে ইয়াহিয়া বিন আলীর সাথে যোগদান করেন। কাসেম তার ভ্রাতুষ্পুত্র ইয়াহিয়া ইবনে আলী কর্তৃক 1021 খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত হন। তিনি মালাগার সিংহাসন পুনর্দখল করেন এবং প্রায় 7 বৎসর 1018 থেকে 21 এবং 22 থেকে 25 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। কাসিমের মৃত্যুর পর ইয়াহিয়া ইবনে আলী মালাগার সিংহাসন পুনর্দখল করেন এবং আলজেসিয়া অধিকার করেন এবং প্রায় 10 বৎসর শাসন করেন। তিনি ছিলেন দৃঢ়চেতা এবং দক্ষ শাসক। তিনি রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন এবং বহির্বিশ্বে শ্রদ্ধা অর্জন করেছিলেন। তিনি সেভিলের শাসক কাজী আবুল কাসিমের পুত্র তার প্রাসাদে জিম্মি হিসেবে প্রেরণ করতে বাধ্য হন। ইয়াহিয়া স্পেনীয় আরবদের বিরুদ্ধে বারবার নেতাদের সাথে ঐক্যফ্রন্ট গঠন করেন এবং কর্ডোভা ও সেভিলের অস্তিত্বকে বিপন্ন করে তুলেন, কিন্তু ঐক্যফ্রন্ট স্থায়ী হয় না।
এবং বারবার নেতাগণ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। তিনি সেভিল আক্রমণ করলে 1035 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কাজীপুত্র ইসমাইল কর্তৃক পরাজিত এবং নিহত হন। দ্বিতীয় ইদ্রিস ছিলেন দয়ালু এবং দাতা। তিনি প্রতিদিন দরিদ্রদের মধ্যে 500 ডুকাই স্বর্ণমুদ্রা বিতরণ করতেন। তিনি বন্দীদের মুক্তিদান করেন এবং দেশ থেকে বহিষ্কৃত ব্যক্তিদের দেশে প্রত্যাবর্তনের আহ্বান জানান। এ সত্ত্বেও তিনি ছিলেন দুর্বল শাসক। গ্রানাডার রাজা বাদিসের দাবিতে তিনি তার সুযোগ্য প্রধানমন্ত্রী মুহাম্মদকে হস্তান্তর করেন। মুহাম্মদের প্রতি বাদিস অসন্তুষ্ট ছিলেন। দ্বিতীয় ইদ্রিসের বিরুদ্ধে তার পিতৃব্য পুত্র মুহাম্মদ বিদ্রোহ ঘোষণা করেন এবং অতি সহজে মালাগা দখল করেন। 1046-47 খ্রিস্টাব্দে আইরসের দুর্গ তাকে বন্দী করেন। মুহাম্মদ ছিলেন অতি চতুর এবং ধূর্ত। তিনি শিবির জীবন ভালোবাসতেন। জনসাধারণ দ্বিতীয় ইদ্রিসকে মুক্তি করে সিংহাসনে বসাতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে তার আনুগত্য স্বীকার করে। দ্বিতীয় ইদ্রিস সিউটা এবং তানজিয়ারের গভর্নর সাকত ও রিজক আল্লাহর নিকটে যান এবং সেখান থেকে রোন্ডার বারবার নেতার নিকট পলায়ন করে রিজক আল্লাহর নিকট যান এবং সেখান থেকে রোন্ডার বারবার নেতাদের নিকট পালিয়ে যান। জনগণ মালাগার মুহাম্মদের বিরুদ্ধাচরণ করেন এবং আলজেসিয়ার মুহাম্মদকে খলিফা বলে ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে ব্যক্তি আইন শাসন এবং শৃঙ্খলা আনয়নে ব্যর্থ হয়ে আলজেসিয়া প্রত্যাবর্তন করেন। সেখানে 1048-49 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। মালাগার মুহাম্মদও কয়েক বৎসর পর 1053 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং ভ্রাতুষ্পুত্র তৃতীয় ইদ্রিস মালাগার শাসনভার গ্রহণ করেন। ইদ্রিস অতি দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং 1055 খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত শান্তিপূর্ণভাবে শাসনকার্য পরিচালনা করেন। অপর একজন হাম্মুদিদ সিংহাসন অধিকার করেন। বহু সংখ্যক বারবার এবং আরব সেনা জনৈক আরব নেতা কাজী আবদুল্লাহ জুজামির নেতৃত্বে বাদিস বিন হাব্বুসের সাথে যোগদান করেন। বাদিস বিন হাব্বুস অতি সহজে 1057 খ্রিস্টাব্দে মালাগা অধিকার করেন এবং হাম্মুদিদের নির্বাসিত করেন। মুসলিম শাসনামলে মালাগা বন্দরও বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। দারুল সানা নামে এর একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ছিল। মালাগার প্রধান মসজিদকে পরবর্তীকালে খ্রিস্টানদের দ্বারা গির্জায় পরিবর্তিত করা হয়। তো এটাই ছিল আমার আজকের আলোচনা। আমরা দুটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ, একটি হচ্ছে কর্ডোভার আল জাহওয়ারি রাজবংশ এবং অপরটি হচ্ছে বনু হাম্মুদ রাজবংশ গ্রানাডার, আরেকটি ছিল মালাগার বনু হাম্মুদ রাজবংশ। এই দুটি রাজবংশ নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনাটি শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে।